সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস। আরও থাকছে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের। এবং সবশেষে থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ রোববার কৃষক কার্ড বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকালে সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক হয়। বৈঠকে আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ও উপপ্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক্কু, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম মীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএনপির নির্বাচনী ইশতেহারে সারা দেশে কৃষকদের সহযোগিতা করতে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি রয়েছে। এদিকে পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে অর্থনীতিতে চাপ বেড়েছে। বিশেষ করে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা শুরুর পর জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। এরই মধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকার বেশি ছাড়িয়ে যাচ্ছে। ফলে আর্থিক চাপে পড়ে সরকার নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে আজ। জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য ৪০,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু বিভিন্ন জরুরি খাতে ব্যয় হওয়ায় এর প্রায় পুরো অর্থ ইতিমধ্যে খরচ হয়ে গেছে। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী ২৪,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকিতে, ১৫,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে কৃষকদের ঋণ সহায়তা ও সামাজিক সুরক্ষা প্রকল্পে, ৩৮.০৭ লাখ টাকা ব্যয় হয়েছে ফ্যামিলি কার্ড প্রকল্পে। সব মিলিয়ে সংরক্ষিত তহবিলের ৩৯,০৮৮.০৭ লাখ টাকা ব্যয় হয়েছে, ফলে অবশিষ্ট রয়েছে মাত্র ৯৬১.৯৩ লাখ টাকা। অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিপুল অর্থ ব্যয় প্রয়োজন এমন পে স্কেল বাস্তবায়ন করা বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানি ব্যয়ের চাপ সরকারের আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা, সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা, মোট গ্রেড ২০টি, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১.৮, আগে ছিল ১.৯৪। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। গত বছরের ২৭ জুলাই নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য ২১ জন সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়েছিল। এর প্রধান করা হয়েছিল সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। কমিশনকে ৬ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল এবং তারা চলতি বছরের ২১ জানুয়ারি সরকারের কাছে সুপারিশ জমা দেয়।
সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল নিয়ে হতাশা প্রকাশ করলেও তারা আশা করছেন অন্তত আংশিক সমন্বয় করা হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আপাতত নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা কম। অপরদিকে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস। দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সিলেটে গতকাল শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে কিশোরগঞ্জের নিকলি সহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আরও থাকছে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ জোরদার করতে দেশে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর এহসান উল মিলন। তিনি বলেন, সমাজে নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুভূতির গুরুত্ব ক্রমেই কমে যাচ্ছে এবং এর ফলে নানা ধরনের অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষা জোরদার করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরুর পর প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষা ও ধর্মীয় অনুভূতির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, কিন্তু দুঃখজনকভাবে বিষয়টি ইতিমধ্যেই অনেক ক্ষেত্রে অবলুপ্ত হয়ে গেছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। এই কারণে আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি বলেন, কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট সংক্রান্ত একটি বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে তারা কিরাত শিক্ষক হিসাবে বিবেচিত হন। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিরাত বিষয়টি আলাদা সাবজেক্ট হিসাবে নেই, ফলে এই বিষয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। ডক্টর এহসান উল মিলন বলেন, আমরা আশা করছি খুব শীঘ্রই সার্টিফিকেট সংক্রান্ত বিষয়গুলো সমাধান করে যারা কিরাতে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে থেকে ৯,০০০ ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের নিয়োগের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামী শিক্ষা নয়, সব ধর্মের অনুভূতিকেই প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম অধিবেশন শুরু হয়। সেদিন অধিবেশনের প্রারম্ভে ভাষণ দেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান। এরপর প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ মন্ত্রী ডক্টর খান্দেকার মোশাররফ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত করা হয়। ডক্টর খান্দেকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদের স্পিকার হিসাবে মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার হিসাবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেন। নতুন স্পিকার মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শোক প্রস্তাব উপস্থাপন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর রেওয়াজ অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন। এবং সবশেষে থাকছে সব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ডকুমেন্টারি, ইভিটিজিং প্রতিরোধ ও র্যাগ-ডির নামে বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হতে নেওয়া পদক্ষেপ জানাতে বলা হয়েছে। ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেলে এই তথ্য পাঠাতে হবে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। এই নির্দেশনার চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালককে পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার সঙ্গে সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার নেওয়া সিদ্ধান্তের আলোকে মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নির্মিত মাদক বিরোধী ডকুমেন্টারি ও মাদক বিরোধী থিম সং প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইভিটিজিং প্রতিরোধ ও র্যাগ-ডির নামে বিশৃঙ্খলা রোধে নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি ছাত্রছাত্রীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত তথ্য ৩০ মার্চের মধ্যে ইমেলে পাঠাতে হবে।
এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষার আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকের আওতাধীন রঞ্জনের জেলা বা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদনের সারসংক্ষেপ একসঙ্গে কম্পাইল করে উল্লিখিত তারিখের মধ্যে নির্ধারিত ছক মোতাবেক পাঠানোর জন্য বলা হলো। যেসব তথ্য দিতে হবে: অঞ্চলের নাম, অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠান, প্রতিবেদনের বিষয়ে বাস্তবায়িতকৃত প্রতিষ্ঠানের শতকরা হার, প্রতিবেদনের বিষয়ে বাস্তবায়িত করতে না পারা প্রতিষ্ঠানের শতকরা হার যদি থাকে এবং না পারার কারণ, মন্তব্য।